হই হই। টাকা টাকা, ওই পলাশ টাকা। একদিকে এই শব্দ তো অন্যদিকে রিমি টাকা, কটমট করে টাকা, বিয়ের পর কিছু ভুল করলে এভাবেই তাকাবি। শুভ দৃষ্টি চলছে বিয়ের মণ্ডপে। আজ রিমি আর পলাশের বিয়ে। চারিদিকে আলো ঝলমল করছে, ফুলে আলোয় সোনালি কাপড়ে চোখ দুটো যেন ধাঁধিয়ে যাচ্ছে। এমন একটা সুন্দর পরিবেশে সুন্দর মুহূর্তে বাঁধা পড়েছে আত্মীয় পরিজন সকলে। বরকনেকে ঘিরে ওদের উচ্ছ্বাসের শেষ নেই। কেউ বলছে বর বড় বলেই উঠিয়ে দিচ্ছে ওপরে, কেউ বলছে কোণে বড় বলেই পিঁড়ি ধরে আরও উঠিয়ে ধরছে রিমিকে। একটু একটু ভয় লাগছে রিমির। আগামীকাল থেকে যে দিনটা শুরু হবে সেটা এই ওপরে ওঠার থেকেও ভয়ঙ্কর। এখন রিমি পলাশের থেকেও অনেক উঁচুতে। সেখান থেকে পলাশকে দেখছে রিমি, ভয় পেলেও খুব খুশি মুখটা। খুশি তো হওয়ারই কথা, ওর বাড়িতে কাল নতুন অতিথি যাবে। উঁচুতে উঠেই রিমি দেখতে পেল পলাশের বাবাকে সামনেই চেয়ারে বসে আত্মীয়দের সাথে বিয়ের আনন্দ উপভোগ করছেন। মুখখানি কি খুশি। পলাশদা, আপনার বন্ধুরা তো পারলই না আপনাকে তুলতে, আমাদের দেখুন কেমন তুলে রেখেছি ওকে, রিমির বন্ধুরা বলল। রিমির বন্ধুদের আবদার ছিল বন্ধুকে সব ওরাই তুলবে। এই আবদারের আরেকটা কারণ রিমির অতিরিক্ত ছিপছিপে চেহারা। পলাশ, বলেছিলাম ভাই অত খাস না, এর বাড়ি তার বাড়ি আইবুড়ো ভাত খেয়ে আরও মুটিয়েছিস। দেখ তোর বউয়ের বন্ধুদের সামনে আমাদের গায়ের জোর কম পড়ে গেল। পলাশের এক বন্ধু বলতেই আবারও হাসির রোল উঠল মণ্ডপে। রিমির প্রায় 7 জন বন্ধু মিলে ওকে ওপরে তুলেই রেখেছে, টলছে যেন। মুখ উঁচিয়েই চারপাশটা দেখছে রিমি। না মা, না বাবা, না কাকা, কাউকে দেখতে পাচ্ছে না রিমি। জেঠু তো ওর বিয়ের মণ্ডপেই কন্যাদানে ব্যস্ত। দরজার সামনে হঠাৎই রিমির চোখে পড়ল বাবা আর কাকাকে একসাথে। বাবার কপালে চিন্তার ভাঁজ। কিছু হলো কি? এত বড় আয়োজন, এত খাওয়া দাওয়া, কোথাও কোনো সমস্যা হলো কি? রিমির আর উঁচুতে থাকতে ইচ্ছা করছে না। দাদা, কেউ কেউ বলছে শুনলাম মাংসটায় নাকি চর্বিই বেশি। খোকন ঠিক মাংস দিল তো? সমীরের কথায় বেশ চিন্তিত মিহির। খোকন তো আজ অবধি খারাপ মাংস খাওয়ায়নি। মধ্যবিত্ত পরিবারে খাসি হয়তো 2 মাসে একবার আসে, অথবা কোলেস্টেরলের দোহাই দিয়ে আরও কম, কিন্তু যেটুকুই আনে একদম সলিড পিস। তাই তো মেয়ের বিয়েতে মিহির ওখান থেকেই খাসির আয়োজন করেছে, ভরসা করেছে খোকনকে। কম নাকি 800 টাকা কেজি, তাও বলছে চর্বি। ছি ছি, ভেবেই চিন্তিত হলেন মিহির। ভাই, একটু খেয়ে দেখ না, সত্যি কি তাই? এখনো পলাশের বাড়ির লোক বসেনি, যদি কিছু করা যায়। দাদার কথায় সমীর বলল, আমি খাইনি, কিন্তু দেখলাম সব সলিডই তো লাগলো। সমীর এড়িয়ে যেতে চাইলেও মিহির জোর করে বললেন, তাও খেয়ে দেখ ভাই। সমীরকে পাঠিয়েই পাশের চেয়ারটায় বসলেন মিহির। চারিদিকে উলুধ্বনি, সিঁদুরদান চলছে বোধহয়। পর হয়ে গেল মেয়েটা, চলে যাবে রাত পোহালেই। জমানো টাকা শেষ, সাথে মেয়েও চলে যাবে। লক্ষ্মী বিদায় হবে। ভাবনাটা আসতেই কেঁদে ফেললেন মিহির। সেই কান্না শুধু নিজেই বুঝতে পারছেন, আত্মীয় যারা আসছেন কারোকে বুঝতে দেননি মিহির। হাসির আড়ালে লুকিয়েছেন সেই বিষাদ। ধুস, দারুণ মাংস, সমীর এসে বলতেই মিহির বললেন, তাহলে বলছে যে? ধুস দাদা, ছাড় তো, এইমাত্র শুনলাম মাছের পিস ছোট, আবার একজন বলল মাংস ঠান্ডা, যেন বাড়িতে সব গ্যাসের ভেতর মুখ ঢুকিয়ে খায়। পারেও বাবা নিন্দে করতে। মাছের পিস ছোট না তো কি গোটা মাছ দেব পাতে? একজন মানুষের কষ্টটা বোঝে না ওরা। সমীর গজগজ করছেন। ভারী গলায় বললেন মিহির, রিটায়ারমেন্টের সব শেষ। এরপর তোর বৌদি আর আমি দুটো পেট কিভাবে চালাবো জানি না।
তাও মেয়েটা খুশি থাক, লোকজন ভালোভাবে খেয়ে প্রশংসা করুক, শুধু এটুকুই তো চেয়েছিলাম। চাটনিটা কি মিষ্টি, গা গোলাচ্ছে, চল তো পান খাই, পাড়ার রূপকবাবু বললেন। মিহিরকে দেখে অবশ্য থেমে গেলেন, ভুল শুধরে বললেনও, অপূর্ব খাওয়া দাওয়া। কিন্তু কানে ভাসছে, মিষ্টি চাটনি, চর্বিওয়ালা মাংস, ছোট মাছের পিস। নিজেকে খোকনের দোকানে ঝোলানো কচি পাঁঠাটার মতো লাগছে। সব শেষ জেনেও জুলজুল চোখে দেখতে থাকেন সবটা। এতক্ষণে রিমির বোধহয় সিঁদুর পরা হয়ে গেছে, আবার বুকটা চিনচিন করছে। তাও ভালো থাক ওরা। চোখ বন্ধ করলেন মিহির।